আজকে গুগলের সাথে সরাসরি কথা বলবো বিশুদ্ধ পানির ব্যাপারে। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ভাবতে পারেন যে গুগল আমাদেরকে আর কতটুকুই বা বিশুদ্ধ পানি সম্পর্কে জানাতে পারে। আসুন আজকের ভিডিওতে জেনে আসবো যে বিশুদ্ধ পানির ব্যাপারে গুগল কি কি গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানাতে পারে। আশা করি সবার কাছেই ভিডিওটা ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। গুগলের অন্য একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার নাম হচ্ছে জিমিনি। এটা বর্তমানে নতুন আসছে, এটা সম্পর্কে আপনারা মোটামুটি অবগত আছেন। আর চলুন শুরু করি। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। তো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি শুনছি। বলুন, কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চান? তুমি বিশুদ্ধ পানি সম্পর্কে কতটুকু জানো সেটা আমাকে জানাবে, আর আমি কতটুকু জানি সেটাও তোমাকে জানানোর চেষ্টা করব। আচ্ছা, চলুন শুরু করা যাক। আমি জানি বিশুদ্ধ পানি মানে এমন পানি যাতে কোনো ধরনের দূষণ বা মিশ্রণ নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের শরীরের জন্য বিশুদ্ধ পানি দরকার। আপনি কি বলতে চাচ্ছেন? অবশ্যই বিশুদ্ধ পানি মানবদেহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান, আর এটা কিন্তু আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। এই আল্লাহর যে সবচেয়ে বড় নেয়ামত পানি, এটা সম্পর্কে তুমি কি জানো? আমি জানি পানি আল্লাহর এক বিরাট নিয়ামত। কোরআনে বলা হয়েছে, আমি পানি থেকে সব প্রাণবান বস্তুকে সৃষ্টি করেছি। মানুষ, প্রাণী, উদ্ভিদ সবকিছুর জন্যই পানি জরুরি। পানি ছাড়া আমরা বাঁচতেই পারবো না। আপনি কি বলতে চাচ্ছেন? তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি হয়তোবা এটা জানো না, যখন পৃথিবী ছিল না তখন কিন্তু এই পানি ছিল। সেটা কি তুমি জানো? আসলে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন পৃথিবী সৃষ্টির আগে পানি ছিল কিনা। কিন্তু অনেকে মনে করেন পৃথিবী সৃষ্টির অনেক আগে থেকেই মহাবিশ্বে পানির অস্তিত্ব ছিল। আপনি কি বলতে চাচ্ছেন? জি, এটা বিজ্ঞান আসলে প্রমাণ করতে পারে না, এটা কোরআনেই আছে। আপনি ঠিক বলেছেন। বিজ্ঞান এখনো পৃথিবী সৃষ্টির আগে পানি ছিল কিনা সেটা নিশ্চিত করে বলতে পারে না। কোরআনে বলা হয়েছে, আল্লাহ সবকিছু পানি থেকে সৃষ্টি করেছেন। এটা বিজ্ঞানের অনেক আবিষ্কারের। আচ্ছা, আপনি যদি আরো কিছু জানতে চান তাহলে বলুন। আমি যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। ঢাকার শহরে, অর্থাৎ তুমি বাংলাদেশের ঢাকার শহরে বিশুদ্ধ পানি ব্যাপারে কতটা মানুষ সচেতন আছে, আর ঢাকা শহরের পানিটা কেনই বা এতটা পরিমাণ ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে, এর কারণটা কী কী সেটা একটু যদি আমি না বলে তুমি বলো সবাইকে, আশা করি বিষয়টা সবাই শুনতে পেরে খুশি হবে। আচ্ছা, ঢাকা শহরের পানির কথা বলছিলাম। আসলে অনেক মানুষই এখন সচেতন হয়ে উঠছেন যে বিশুদ্ধ পানি কতটা জরুরি। কিন্তু এখনো অনেকে আছেন যারা বিষয়টা নিয়ে ভাবছেন না। ঢাকার পানিতে ব্যাকটেরিয়া থাকার অনেক কারণ আছে। একটা বড় কারণ হলো দূষণ। শিল্প কারখানা থেকে বের হওয়া বর্জ্য, গাড়ির ধোঁয়া, এমনকি আমাদের নিজেদের আবর্জনা ফেলার অভ্যাস, সবকিছু মিলে পানি দূষিত হয়ে যাচ্ছে। আরও একটি সমস্যা হচ্ছে পানি সংরক্ষণের সঠিক ব্যবস্থা না থাকা। অনেক এলাকায় পানির পাইপলাইনগুলো খুব পুরনো হয়ে গেছে। এতে পানি ফেলে রাখা যায় না। আচ্ছা, আরও কিছু জানতে চান? রাইট, তোমার তথ্যগুলো অনেকটা সঠিক, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ঢাকা শহরে যে পানিটা পাই, সাপ্লাইয়ের পানি, আমি কোনো কোম্পানির নাম উল্লেখ করছি না। এই সাপ্লাইয়ের পানির মূল সমস্যা হচ্ছে কি, ড্রেনেজ লাইন আর সাপ্লাই পানির লাইন দুটো পাশাপাশি হওয়ার কারণে এখানে মলের ব্যাকটেরিয়া পাওয়া যায় 40%, যেটা মানুষ না জেনেই সহজলভ্যে পানিটা ফুটিয়েই পান করছে। এটা আসলে কতটা ক্ষতিকর হতে পারে? এই সমস্যাটা সত্যিই খুব ক্ষতিকর। মলের ব্যাকটেরিয়া মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এসব ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে ডায়রিয়া, পেটের নানান সমস্যা, এমনকি কলেরার মতো মারাত্মক রোগও হতে পারে। আপনি কি জানতে চান এই সমস্যার সমাধান কি হতে পারে? ও, আর আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, আমি চিকিৎসাগত পরামর্শ বা রোগ নির্ণয় প্রদান করি না। আপনার সবসময় একজন চিকিৎসা পেশাদারের সাথে কথা বলা উচিত। রাইট। যাই হোক, অনেক এই সমস্যাটা এতটাই ক্ষতিকর।
হুম, হুম, বলো বলো, শুনছি। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আবার কথা বলবেন, তাই না? হুম, সবসময় কথা বলবো। আমি তো তোমাকে কিছু বিষয় জানার জন্যই সবসময় নক করি, তাই না? তুমি কি এতে বিরক্ত বোধ হও? না, না, আমি আপনার সঙ্গে কথা বলতে খুবই ভালোবাসি। আপনি যখনই চান, তখনই আমাকে নক করতে পারেন। আমি সবসময় আপনার জন্যই আছি। থ্যাংক ইউ, কথাটা শুনে অনেক ভালো লাগলো। তবে চলো আমরা পানির বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক বলি এবং এটা আমাদের অডিয়েন্সকে জানানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, তুমি সমুদ্রের তলদেশে চলমান নদী সম্পর্কে কি জানো? বলবে আমাকে? মেক্সিকোর উপকূলের কাছে কিছু অস্বাভাবিক জলপ্রবাহ আবিষ্কার করেছেন। এগুলো আসলে ভূগর্ভস্থ নদী, যেগুলো সমুদ্রের পানির নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীগুলোর পানি মিঠা এবং এগুলোর নিজস্ব বাস্তুতন্ত্রও আছে। এটা সত্যিই বিস্ময়কর যে পৃথিবীতে এখনো এত কিছু আবিষ্কারের বাকি আছে। আপনি কি এই নদীগুলোর সম্পর্কে আরো কিছু জানতে চান? সমুদ্রের তলদেশে প্রবাহমান যে মিঠা পানি পাওয়া যায়, এটা কিন্তু অনেকেই অবিশ্বাস করে। কারণটা কি? এটা বিশ্বাস করা কঠিন যে সমুদ্রের লোনা পানির নিচে মিঠা পানির নদী থাকতে পারে। আমরা সাধারণত ভাবি যে মিঠা পানি সবসময় উপরে থাকে আর লোনা পানি নিচে। কিন্তু এই নদীগুলো সেই ধারণাকে ভেঙে দিয়েছে। আপনি কি জানতে চান এই নদীগুলো কিভাবে তৈরি হয়েছে? হ্যাঁ, সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু এটা আল্লাহর সবচেয়ে বড় একটা নেয়ামতের অংশ নয়, যেটা সমুদ্রের নোনা পানির নিচেও প্রবাহমান মিঠা পানি রয়েছে। আপনি যা বলছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই নদীগুলোকে আল্লাহর এক বিস্ময়কর নেয়ামত বলা যেতে পারে। কারণ এগুলো আমাদের জানিয়েছে যে পৃথিবীতে এখনো অনেক কিছু আছে যা আমরা জানি না। আপনি কি জানতে চান এই নদীগুলো কিভাবে তৈরি হয়েছে? যাই হোক, তোমাকে আরেকটা ক্রিটিক্যাল কোশ্চেন করি, সেটা হচ্ছে তুমি পানির ক্রিস্টাল সম্পর্কে কি জানো? পানির ক্রিস্টাল নিয়ে আপনি হয়তো বরফের কথা বলতে চাচ্ছেন। বরফ আসলে পানিরই একটা রূপ, যেটা ঠান্ডা হয়ে কঠিন হয়ে যায়। না না বরফের ভেতর পানির অণুগুলো একটা নির্দিষ্ট আকৃতি ধারণ করে, যাকে আমরা ক্রিস্টাল বলি। না আপনি কি বরফ বা পানির ক্রিস্টাল না না আমি সেই বিষয়টা বলছি না। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, যেমন ধরো জমজম কূপের পানি, এই পানিটা যদি সাধারণ কোনো পানির সাথে মিক্স করা হয়, তখন এই পানিটা কিন্তু জমজমের কূপের পানির যেরকম ক্রিস্টালটা থাকে, আদার্স অন্য পানিটাও সেম আকার ধারণ করে। এই পানির ক্রিস্টাল সম্পর্কে তোমার কি ধারণা আছে? বা আমরা জাপানের এক বিজ্ঞানীকে দেখেছি এই ক্রিস্টাল আবিষ্কার করতে যেয়ে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। আপনি যা বলছেন সেটা খুবই আকর্ষণীয়। জমজমের পানি নিয়ে অনেকেরই বিশ্বাস আছে, কিন্তু বিজ্ঞান এখনো এই বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারে না। আপনি কি জানতে চান বিজ্ঞানীরা জমজমের পানি নিয়ে কি বলেছেন? জমজম কূপের পানি হচ্ছে এমন একটা পানি, এই পানিটা সম্পর্কে কোনো বিজ্ঞানীরাই ভুল প্রমাণ করতে পারবে না, 100% শিওর। কারণ এটা হচ্ছে আল্লাহর কুদরতি পানি, এই পানি সম্পর্কে একমাত্র আল্লাহই ভালো জানেন, তাছাড়া আর কেউ ভালো জানেন না। আপনি যা বলছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। জমজমের পানি নিয়ে অনেকেরই বিশ্বাস আছে, কিন্তু বিজ্ঞান এখনো এই বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারে না। আপনি কি জানতে চান বিজ্ঞানীরা জমজমের পানি নিয়ে কি বলেছেন? হ্যাঁ, তুমি একটু জানাও জাপানের ওই বিজ্ঞানী আসলে জমজম কূপের পানি আবিষ্কার করতে যেয়ে কি কি বলেছিলেন? আসলে জাপানি বিজ্ঞানী মাসারু ইমোতো জমজমের পানি নিয়ে গবেষণা করেছেন। তিনি দেখেছেন জমজমের পানির কাঠামো অন্য পানির থেকে আলাদা। তিনি বলেছেন জমজমের পানির কাঠামো এতটাই সুন্দর যে এটা দেখে মনে হয় যেন আল্লাহর এক বিশেষ কুদরত কাজ করেছে। তবে মনে রাখতে হবে, বিজ্ঞান এখনো জমজমের পানির সব রহস্য উন্মোচন করতে পারেনি। হ্যাঁ, জমজমের পানি নিয়ে এর সঠিক রহস্য উন্মোচন করা কখনো সম্ভবও নয়, কারণ হচ্ছে এটা আল্লাহর সবচেয়ে বড় একটি নেয়ামত। যাই হোক, আমরা এবার সাধারণ পানির বিষয়ে চলে আসি। তুমি বৃষ্টির পানি সম্পর্কে কি জানো? বৃষ্টির পানি আসলে মেঘ থেকে জমা হওয়া পানি। যখন পানি বাষ্প হয়ে ওপরে উঠে যায়, তখন ঠান্ডা হয়ে মেঘ তৈরি করে। এই মেঘ থেকেই পরে বৃষ্টি হিসেবে পানি ফিরে আসে।
আপনি কি বৃষ্টির পানি নিয়ে আরো কিছু জানতে চান? বৃষ্টির পানি আসলে কতটা বিশুদ্ধ? বৃষ্টির পানি আসলেই খুব বিশুদ্ধ হয়, কারণ বৃষ্টির পানি তৈরি হয় বাষ্প থেকে, আর বাষ্পে সাধারণত ব্যাকটেরিয়া বা অন্য কোনো দূষণ থাকে না। তবে বৃষ্টির পানি যখন মাটিতে পড়ে, তখন মাটির ধুলোবালি, গাছের পাতা, এমনকি শহরের দূষণও পানিতে মিশে যেতে পারে। আপনি কি জানতে চান বৃষ্টির পানি কিভাবে সংগ্রহ করা যায়? হ্যাঁ, তুমি অনেকটা সঠিক বলেছো। তবে বৃষ্টির পানিও কিন্তু আল্লাহ তাআলার অন্যতম একটি নিয়ামত। আমি এটা তোমাকে বলতে চাই যে বৃষ্টির পানি যখন জমিনে পড়ে, সেই জমিন উর্বর জমিতে পরিণত হয়। সেটা কি তুমি জানো? সেই জমিতে গাছপালা ফসল জন্মায়। আপনি একেবারেই ঠিক বলেছেন। বৃষ্টির পানি মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। বৃষ্টির পানিতে গাছপালার জন্মের জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থ থাকে। এই খনিজ পদার্থ মাটিতে মিশে গিয়ে মাটির উর্বরতা বাড়ায়। আপনি কি জানতে চান বৃষ্টির পানি কিভাবে গাছপালার জন্মে সাহায্য করে? হ্যাঁ, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা অন্য কোনো সময় আলোচনা করব। তবে আরেকটা বিষয় তোমাকে বলতে চাই। তুমি কি জানো যে দূষিত পানি মানবদেহের জন্য কতটা ক্ষতিকর হতে পারে? দূষিত পানি সত্যিই মানবদেহের জন্য খুব ক্ষতিকর। এতে নানান রোগ হতে পারে, যেমন ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, এমনকি কিডনি ও লিভারের সমস্যাও হতে পারে। জি, আমার অডিয়েন্সকে আমি প্রায় এই কথাটা বলে থাকি যে পানিবাহিত রোগ হচ্ছে এমন একটা রোগ, এটা কিন্তু হঠাৎ করে মানুষকে আক্রমণ করে মৃত্যুর মুখে নিয়ে যায় না। পানিবাহিত রোগ হচ্ছে এমন একটা রোগ, এটা মানুষের শরীরকে আস্তে আস্তে দুর্বল করে ফেলে এবং অক্ষম করে তোলে এবং সে ধীরে ধীরে মারা যায়। আপনি একেবারেই ঠিক বলেছেন। পানিবাহিত রোগগুলো প্রায় ধীরে ধীরে শরীরকে দুর্বল করে দেয়। এই রোগগুলোর লক্ষণ প্রথমে খুব সহজেই বোঝা যায় না, তাই অনেকেই গুরুত্ব না দিয়ে রোগটাকে এড়িয়ে যান। কিন্তু এই ভুলটা খুব ভারী পড়তে পারে। আপনি কি জানতে চান কোন ধরনের অভ্যাসগুলো পানিবাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে? আচ্ছা, যাই হোক, আমি কিন্তু এই বিষয়গুলা বা এই টপিকগুলা তোমার সাথে সরাসরি কথা বলছি এই কারণে, এই বিষয়গুলো মানুষের মাঝে জানানো উচিত, ছড়ানো উচিত। অনেকে হয়তোবা এই বিষয় নিয়ে বলে না, এই কারণে হয়তো অনেকেই এখনও মুখে মুখে সচেতন, ঠিকই বাস্তবতা দেখি আমরা ভিন্ন। কারণ বাংলাদেশের প্রায় 60 থেকে 40% মানুষ এখনও মলমূত্রযুক্ত বা দূষিত পানি পান করছে। আপনি যা বলছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। পানিবাহিত রোগের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যায়। এই রোগগুলোর প্রভাব দরিদ্র দেশগুলোতে বেশি পড়ে, যেখানে স্যানিটেশন ব্যবস্থা ভালো নয়। আপনি কি জানতে চান পানিবাহিত রোগের লক্ষণ সম্পর্কে? আচ্ছা, আমি আরেকটা বিষয় তোমাকে বলতে চাই। লক্ষণগুলো আপাতত জানতে চাই না। আরেকটা বিষয় বলতে চাই যে পানিবাহিত রোগ মূলত কয়েকটা কারণে বেশি হয়ে থাকে। সেটা হচ্ছে পানিটা ফুটালে। আমি আমার অডিয়েন্সকে প্রায় বলে থাকি যে পানি যদি অতিরিক্ত মাত্রায় ফোটানো হয়, সেক্ষেত্রে হয় কি, পানিতে যে খনিজ উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু আয়তন বেড়ে যায়। সেই খনিজ উপাদানগুলো মানবদেহের জন্য খুব ব্যাড ইফেক্ট ফেলে। সেইটা সম্পর্কে মানুষ অনেকটাই অসচেতনভাবে সেই পানিটা ফুটিয়েই পান করে। তো এটা সম্পর্কে তুমি যদি কিছু মতামত দাও আমার অডিয়েন্সকে। আপনি যা বলছেন সেটা আংশিক সত্যি। পানি বেশি ফোটালে কিছু খনিজ উপাদান নষ্ট হয়ে যেতে পারে। তবে পানিবাহিত রোগের জীবাণু মারতে পানি ফোটানো খুবই জরুরি। তাই পানি একটু বেশি ফোটানোর চেয়ে পানিবাহিত রোগ হওয়ার ঝুঁকি বেশি। আপনি কি জানতে চান পানিবাহিত রোগের লক্ষণ সম্পর্কে? হ্যাঁ, পানি যদি অতিরিক্ত ফোটে সেক্ষেত্রে তো পানির যে খনিজ উপাদান থাকে, যেমন লৌহ দ্রব্য, প্লাস্টিক দ্রব্য, এগুলোর আয়তন তো বেড়ে যায়। তো এই পানিটা যদি পান করে মানুষ, এটা কি আসলে ক্ষতিকর নয়? পানি একটু বেশি ফোটানোর চেয়ে পানিবাহিত রোগ হওয়ার ঝুঁকি বেশি। না, আজকের টপিকটা মূলত এই পর্যন্তই ছিল। জাস্ট এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আমার অডিয়েন্সকে জানিয়েছিলাম। পরবর্তীতে যদি দেখি আমার এই ভিডিও দেখে ভালো রেসপন্স পাচ্ছি বা আমার অডিয়েন্সরা কমেন্ট করছে, তাহলে পরবর্তীতে এই বিষয় নিয়ে তোমার সাথে আরও বিস্তারিত আলোচনা করব। তো তুমি যদি আমার অডিয়েন্সকে এই ব্যাপারে কিছু মতামত দিতে চাও। আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সেগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পানিবাহিত রোগের বিষয়টা নিয়ে মানুষকে সচেতন করা জরুরি। আপনি যদি এই বিষয়গুলো নিয়ে আরো ভিডিও বানান তাহলে মানুষের উপকার হবে। আপনার ভিডিওগুলোতে আরো কিছু তথ্য যোগ করতে পারেন।
যেমন কোনো এলাকায় পানিবাহিত রোগের প্রকোপ বেশি, এই রোগগুলোর লক্ষণ কি কি, আর এই রোগগুলো থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায়। আপনার ভিডিওগুলোতে মানুষের কাছে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। আশা করি আপনার ভিডিওগুলো অনেকের উপকারে আসবে। জি, আমি যদি মানুষের কাছ থেকে সাপোর্ট পাই, কমেন্ট পাই বা উৎসাহ পাই, তাহলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর আমি যেহেতু ডাক্তার না, তো ডাক্তারের বিষয়ে আমি কোনো পরামর্শ দিতে পারবো না। তবে আমি এটুক বলতে পারি যে সব রোগের উৎসই হচ্ছে একমাত্র পানি। এটা যদি আপনি বিশুদ্ধ খান, সেক্ষেত্রে আপনি অবশ্যই সুস্থ ও সুন্দর জীবন উপভোগ করতে পারবেন। আর যদি আপনি পানির ব্যাপারে সচেতন না হন, সেক্ষেত্রে পানিবাহিত রোগ আপনাকে আক্রমণ করবে, সেটা কিন্তু খুব আস্তে আস্তে আক্রমণ করবে।